হৃদমায়ের প্রেমগাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া, পর্ব 16। টিফিন টাইম চলছে। সময় 1:15। পুরো ক্লাস খালি করে সবাই যার যার মতন করে ক্যান্টিনে বা ক্যাম্পাসে মাঠে আড্ডায় বসে। ক্লাসে তেমন কেউ না থাকলেও মায়াকে নিয়ে হাতে গোনা 7-8 জন বসা আছে, যারা নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত। তাদের মাঝে মায়াও একজন। বিগত কয়েকদিনের বন্ধে ক্লাস নোট সংগ্রহ করেছে মায়া শ্রেয়ার খাতা দেখে লিখে। জুঁইকে দিতে হবে এইগুলো, তাই জুঁই আজ কলেজে না আসায় একা সকল পড়ার চাপ পড়ছে মায়ার উপর। আর সেই থেকেই ব্যস্ত হাতে লেখালেখি করছে শ্রেয়াদের সাথে ক্যান্টিনে না গিয়ে। তাছাড়া মায়া এখনও কলেজ ক্যান্টিনে যেত না। মায়া না যাওয়ার কারণ অবশ্য দুটো আছে। প্রথম কারণটা ছিল হৃদমায়ের টিফিন বক্স রেখে দিয়েছে, এর জন্য লেখার চাপ রেখে টিফিন করতে গেল না সে। শ্রেয়া নাদিয়া দুইজন মায়াকে রিকোয়েস্ট করেছিল সঙ্গে যেতে, পরে না হয় 3 জন একত্রে মায়াকে নোট করে দিবে এমনটাও প্রমিস করেছিল দুইজন, কিন্তু তারপরেও মায়া যায়নি লেখা ফেলে। 2 নম্বর কারণটা ছিল হৃদের ভয়। মায়ার ধারণা মায়া যদি ক্যান্টিনে যায় তাহলে নিশ্চয়ই হৃদ সকালের মতন করে ক্যান্টিনেও চলে আসবে মায়াকে হুমকি ধামকি দিতে। তাই মায়া মনে মনে ঠিক করে রেখেছে যতদিন না পর্যন্ত হৃদ এই চট্টগ্রাম শহর ছেড়ে ঢাকায় চলে যাচ্ছে ততদিন পর্যন্ত মায়া ক্যান্টিনে যাবে না, লুকিয়ে চুকিয়ে পালিয়ে বেড়াবে হৃদের হাতের থেকে। তারপরে খারাপ হৃদ খানের মুখোমুখি না। সঙ্গীহীন মায়া ভীষণ মনোযোগ দিয়ে নিজের লেখাটা শেষ করেছিল, কারণ টিফিন টাইম শেষ হলে 5ম ঘন্টা শুরু হয়ে যাবে, তখন আর লেখালেখির সুযোগ থাকবে না, ক্লাস টিচার থাকবে। ভাবি, এটা আপনার জন্য ভাই পাঠিয়েছেন, নিন। অর্ধপরিচিত কণ্ঠ কানে আসতে মনোযোগ নষ্ট হয় মায়ার। লেখা থামিয়ে কপাল কুঁচকে সামনে তাকাতেই চোখে পড়ে 10-11 বছরের ছেলে সুমনকে। ছোট্ট সুমন নামক ছেলেটি মায়া চিনে। এই কলেজের ক্যান্টিনে কাজ করে বাবার সঙ্গে। মায়া সুমনদের ক্যান্টিনে রোজ খাওয়া দাওয়া করে, আড্ডা দেয় শ্রেয়াদের সাথে। পরিচিত সুমনকে দেখে মায়া মনে করে সুমন অন্য কারো খোঁজে এসেছিল এখানে, তাই সুমনের ভুল ধরিয়ে বলল, তুমি মনে হয় অন্য কারো খোঁজে এসেছো সুমন। আমি তোমার ভাবি না, আর এই পার্সেলও আমার না। মায়ের কথায় তৎক্ষণাৎ না সূচক করল সুমন। মায়াকে শুধরালো দৃঢ় গলায়। সুমন বলল, না ভাবি, এইটা আপনার ভাইয়ের মোবাইলে আপনার ছবি আমি দেখেছি, এই স্কুল ড্রেস পরার আছিলেন ছবিতে, নিন এবার এইটা রাখেন। বিস্মতে মায়া স্তব্ধতা নিয়ে সুমনের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো। শুধু কে কার ভাবি সেটা মায়ের মাথার উপর দিয়ে গেল। মায়া কখন সুমনের ভাবি হলো, আর কখনই বা সুমনের ভাই নামক মানুষটির কাছে ওর ছবি গেল। মায়ার ছবি, তাও অন্য কারোর ফোনে আদৌ সম্ভব? মায়া তো ছবিই তোলে না। হাতে গোনা যে কয়েকটা ছবি আছে তাও সেইগুলো পারিবারিক ফোনে তুলে অন্য কারোর ফোনে থাকার কথা না। মায়ের পরিবার নিশ্চয়ই সুমনের ভাই নামক লোকটার কাছে মায়ের ছবি দিতে যাবে না। মায়া এখনও নিশ্চিত যে সুমন অন্য কারোর সাথে মায়াকে গুলিয়ে ফেলছে। এর জন্য মায়া মনে মনে সুমনের জন্য দুঃখ পেল। সহজ সরল ছেলেটা কত বোকা, আহারে, ঠিকঠাক ছবিটা দেখতে পারেনি। এর জন্য মায়া ছবির মেয়েটাকে সাথে গুলিয়ে এখন ভাবি ডাকছে। সুমন ছেলেটার আসলে সহজ সরল। এখন মায়ের দায়িত্বের মধ্যে পড়ে সুমনকে বোঝানো। সুমন ভুল ভাবছে মায়াকে তার ভাইয়ের বউ মনে করে। মায়া কারো ভাবি নয়, আর এই পার্সেলের অধিকারীও মায়া নয়, অন্য কেউ হবে। মায়া লেখার কলমটা রেখে হাত বাড়িয়ে সুমনের বাড়িয়ে দেওয়া খাবার পার্সেলটা ঠেলে সুমনের দিকে দিতে দিতে বলে, এই পার্সেল আমি রাখতে পারবো না, তুমি ফেরত নিয়ে যাও সুমন। আর তোমার ভাইকে গিয়ে বলো যে সে যেন সাহস করে নিজে গিয়ে দিয়ে আসে তার বউকে, তোমাকে যেন না পাঠায়। তুমি ভুল করছো, একজনের পার্সেল অন্য একজনের ডেলিভারি দিচ্ছ। আমি এই পার্সেলের মালিক না, এবার তুমি যাও, আমি লিখব। উত্তেজিত ভঙ্গিকে মায়াকে তৎক্ষণাৎ শুধালো সুমন, আরে ভাবি, কি বলেন এইগুলা? ভাইয়ার মতো সাহসী পোলা এই চট্টগ্রাম শহরে 2টা খুঁজে পাবেন না আপনি। ভাইয়ার সাহসের প্রশংসা তো পুরো বাংলাদেশ করে, আর আপনি তাদের সাহসের কথা কি বলেন? ভাই শুনলে কিন্তু রাগ করবে। আসলে ভাবি, ভাই এখন ব্যস্ত, ভাইয়ের আব্বা আইছে, এজন্য ভাইয়ের লোক খাবারটা আমাদের দিয়া পাঠাইছে আপনার জন্য, নিন রাখেন। আর এইসব কথা বলবেন কিন্তু ভাইয়ের নামে, তাহলে আমি চুপ থাকবো না, সোজা ভাইয়ের কাছে নালিশ করব আপনার নামে। সুমন হঠাৎ চেতে উঠে নাসূচক ভঙ্গি দেখে মায়ার মনেও আগ্রহ জাগে নামক মানুষটির কে তা জানতে। এর জন্য মায়া সুমনের ভাইয়ের মায়ের প্রশংসা করে বলে, তোর ভাইয়াকে পেয়ে তোর ভাবি মনে হয় অনেক লাকি, তোর ভাই মনে হয় তোর ভাবিকে অনেক ভালোবাসে, তাই না? মায়া কথা ফের শুধালো সুমন, আরে ভাবি, আপনি নিজেই তো আমাদের ভাইয়ের বউ। অতি আগ্রহে জানতে চাইল মায়া, আচ্ছা তোর ভাইটা কে বলতো শুনি, নাম কি? এই কলেজের সিনিয়র কেউ? মায়ের কথা সুমন মাথার দিকে তাকিয়ে পার্সেলে এগিয়ে দিতে দিতে
বলল, আমি কিছু বলতে পারবো না ভাবি, নিষেধ আছে, ভাইয়ার লোক আমাকে বকবে, আপনি এইটা রাখেন, আমি গেলাম। আর ভাই আপনাকে কইছে এইটা সব শেষ করতে, আমি এখন গেলাম। মায়ের বই খাতার ওপর পার্সেলটা রেখে ফুরুত করে দৌড়ে পালালো সুমন। মায়ের পেছন থেকে অধৈর্যের ন্যায় ডাকতে লাগলো সুমনকে, এই শোন শোন সুমন, এইটা নিয়ে যা। আরে বলদ, আমি তোর ভাবি না, তুই ভুল জায়গায় পার্সেল ডেলিভারি দিছস বান্দর। শুন সুমন, এই সুমন। মুহূর্তের মাঝে সুমন মায়ের ক্লাসরুমের থেকে দৌড়ে পালিয়ে গেল। মায়ের পেছন পেছন ডেকে লাভ হয়নি, বরং মায়ের ক্লাসে যে কয়েকজন স্টুডেন্ট বসা ছিল তাদের মায়ের হঠাৎ চিৎকারের ডাকে বিরক্তি সহিত মায়ের দিকে তাকাতেই চুপ চুপ করে যায় মায়া। নিশ্চুপ ভঙ্গিতে পার্সেল প্যাকেট হাতে নিয়ে কিছুক্ষণ বসে থাকে দ্বিধা নিয়ে। একটা সময় প্যাকেট খুলে বের করে চিজি পাস্তার সঙ্গে বড় বড় গলদা চিংড়ির মাছ ভাজা, সাথে ফ্রেশ পানির বোতলও আছে। বিস্মিত মায়া খাবার দেখে মন বদলায়। খাবারগুলো দুটোই খুব প্রিয় মায়ার। পছন্দের খাবার সামনে পেয়ে লোভ সামলাতে পারল না মায়া। তৎক্ষণাৎ বই খাতা গুছিয়ে ছুটলো ক্যান্টিনের শ্রেয়াদের উদ্দেশ্যে। দুই বান্ধবীদের নিয়ে এইগুলা ভাগাভাগি করে খাবে সে। এখানে এমনি অনেক খাবার আছে, এত খাবার মায়া একার পক্ষে খাওয়া সম্ভব নয়। খাবারগুলো নিয়ে মায়া মাঠ পেরিয়ে ক্যান্টিনের দিকে যেতে মনে মনে আরও কয়েকবার ভেবে নিল, অন্য কারোর খাবার যেহেতু মায়া খেয়ে নিয়েছে, তাই এই খাবারের বিল আজ যাওয়ার সময় মসজিদে দান করে দিবে, তাহলে আর মায়ের গুনাহ হবে না। তাছাড়া মায়া এখন এই খাবারের মালিককে কোথায় খুঁজবে? যার খাবার সে ঠিকঠাক ডেলিভারি দিতে না পেরে তাহলে মায়ের কি দোষ? মায়া কি ইচ্ছা করে খাবারগুলো রেখেছে নাকি? বরং এই খাবারগুলো জোরপূর্বক মায়াকে চাপিয়ে দেওয়া হয়েছে। যেহেতু মায়াকে চাপিয়ে দেওয়া হয়েছে, সেহেতু মায়া এই খাবারগুলো কেন ফেলে দিয়ে নষ্ট করবে? এতে মায়ের পাপ হতে পারে। তার চেয়ে বরং মায়া এই খাবারগুলো খেয়ে দিয়ে ভালো পুণ্যের কাজ করবে। কলেজের ছুটির পরে মায়া সবার সাথে বের হলো। গেট পার হয়ে রাস্তায় আসতে আচানক দেখা হয়ে গেল রাকিবের সঙ্গে। রাকিবের হঠাৎ সাতখারে অস্তিত্ব পড়ে গেল মায়ার। আজ জুই নেই বলে একটু বেশি ইতস্তত বোধ করলো সে। মূলত রাকিব কলেজে এই দিকটাই বসা ছিল। মায়াকে কলেজ হতে বের হতে দেখে এগিয়ে আসলো। মায়ের সাথে কৌশল বিনিময় করলো। জুই না দেখে জানতে চাইলো জুই কোথায়। মায়া দ্বিধায় জানালো জুই আসেনি। জুই না আসার সংবাদে আকাশের চাঁদ হাতে পাওয়ার ন্যায় খুশি হয়ে গেল রাকিব। চকচক করার ন্যায় খুশিতে আবদার জানালো মায়াকে আজ বাড়িতে পৌঁছে দিবে সে। মায়া নাসূচক করলো। রাকিব বিনয়ের সঙ্গে ফের মায়ার সঙ্গে অনুরোধ করলো। মায়া রাজি হলো, কিন্তু রাকিবের সঙ্গে এক রিক্সা করে যেতে হবে ভেবে মায়া কৌশলে রাকিবকে জানালো মায়া আজ হেঁটে বাসায় যাবে, রিকশায় করে যাবে না। কারণ রাস্তার মোড়ে মায়ের কাজ আছে, কিছু নোট প্রিন্ট করতে হবে। তাই মায়া ভাবেছিল হেঁটে যাওয়ার কথা শুনে রাকিব হয়তো মায়ের সঙ্গে যেতে চাইবে না বা নিষেধ করবে। কিন্তু মায়ের ধারণা ভুল প্রমাণ করে রাকিব তাতেও রাজি হয়ে গেল মায়ের সঙ্গে যাবে বলে। শ্রেয়ার পারিবারিক গাড়ি আসতে ও চলে যায়। নাদিয়াকে উল্টো রাস্তায় রিক্সা করে যেতে হয়। নাদিয়াও চলে যেতে মায়াকে একা করে। নিশ্চুপ মায়া হাঁটা ধরল রাকিব ও পামেলায় মায়ার সাথে। ভালোবাসার মানুষকে পাশে পেয়ে বেশ উৎফুল্লতার দেখা যায় রাকিবের কথায়। মায়ের পাশাপাশি হাঁটতে হাঁটতে কথায় ফুলঝুরি ফুটে মুখে। নিশ্চুপ মায়ের অস্তিত্ব পরে রাকিবের কথা হু হা উত্তর করছে শুধু। রাস্তার মাঝে অনাকাঙ্ক্ষিত ভাবে আবার দেখা হয়ে গেল হৃদের সাথে। আর তাতে মায়া আতঙ্কের ন্যায় রাকিবের বরাবর হয়ে নিজের আড়াল করতে চাইল হৃদের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে। মূলত রাস্তার ওপাশে হৃদ দাঁড়িয়ে আছে তার বাবার সাথে। আশেপাশে অনেক মানুষের ভিড় রয়েছে, হয়তো ইলেকশন সেমিনারের জন্য এই ভিড়। মায়া মনে করলো হৃদ মায়াকে দেখেনি, আর তাতে মায়া চুপিসারে কেটে পড়বে নিজের আড়াল করে। মায়ের এই ধারণায় ভুল প্রমাণ করে হৃদ হঠাৎ শান্ত চোখে ঘাড় ঘুরিয়ে তাকালো রাস্তার ওপাশে মায়ের দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে গেল দুইজন। অতিরিক্ত মায়া তৎক্ষণাৎ নিজেকে আরো গুছিয়ে নিয়ে রাকিবের পেছনে। হৃদ খুবই শান্ত স্বাভাবিক দৃষ্টিতে মায়াকে কয়েক সেকেন্ড দেখে ফের ঘাড় ঘুরিয়ে নেয়, আর তাকালো না। মায়াকে অবশ্য চুপি চুপি বেশ কয়েকবার তাকিয়েছিল হৃদের দিকে। মূলত হৃদ মায়ের কাছে চলে আসে কিনা সেটা দেখতে। কিন্তু হৃদকে আসতে না দেখে স্বস্তির হয় মায়া। তবে বেশ বিরক্ত হয় মায়া এই ভেবে যে হৃদ খান যখনই চট্টগ্রামে আসে তখনই কেন এই কলেজের রাস্তায় তাকে দেখা যায়। কেন এই লোকের কি বাড়িঘর নেই? নিজের বাড়িঘর ফেলে কেন রাস্তায় পড়ে থাকে সেটাই বুঝে না মায়া। সেদিনকার মতো মায়ের সাথে হৃদ আর দেখা হয়নি। মায়া বিকালে যখন কোচিংয়ে গেল তখনও না। তবে রাকিবের সঙ্গে দেখা হয়েছিল। যেহেতু রাকিবও এই কোচিংয়ে পড়ায়, তাই রাকিবের সঙ্গে দেখা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু পরের দিন সকালে আর না বিকালে, গোটা দিনটাই হৃদের সাথে মায়ের দেখা হয়নি। মায়া হৃদের ছায়াও দেখেনি কলেজের রাস্তায়। এতে মায়া খুশি হয়েছিল, মনে করেছিল হৃদ আবার ঢাকায় ফিরেছে। এখন মায়া শান্তিতে কয়েকদিন চট্টগ্রামে থাকতে পারবে। তারপর হৃদের ফেরার আগে আগে মায়া আশুগঞ্জ চলে যাবে। এতে হৃদ খান আর মায়াকে খুঁজে পাবে না, ওদের দেখাও হবে না। মায়া নিজের জল্পনা কল্পনায় বেশ খুশি হলো। কিন্তু মায়ের সকল খুশিতে পানি ঢেলে হৃদ হাজির। পরের দিন সকালবেলা যখন মায়া কলেজে যাচ্ছিল
তখন। মায়া সবে একা রিক্সা করে কলেজে যাচ্ছিল। জুই আজও কলেজে যায়নি শরীর অসুস্থতা বলে। আকস্মিক ঘটনার মায়ের রিক্সায় হঠাৎ থেমে যায়, ঝুঁকে পড়ায় মিলে রিক্সায় হুড চেপে নিজে বাঁচায় পড়ার থেকে। উত্তেজিত মায়া স্বাভাবিক হওয়ার আগে কেউ একজন গাড়ি থেকে নেমে মায়ের হাত চেপে ধরে শক্ত করে। আকস্মিক ঘটনায় মায়া কিছু বোঝার আগে তৎক্ষণাৎ টান পড়ে মায়ের হাতে। মায়া বুঝে পড়ে রিক্সা থেকে নেমে কারো টানাটানি। মায়া রিক্সা থেকে নামতে উত্তেজিত ভঙ্গিতে আড়ালো। আরে আরে, কে আপনি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। আগমনকারী লোকটির পিছনে পিঠ নজরে আসলো মায়ের। লোকটা মায়া তখনই টেনে নিয়ে যাচ্ছে নিজের গাড়ির দিকে। মায়ের চিৎকার করে লোকটার হাত হতে নিজে ছাড়ানো টানাটানি করতে লাগলো অনবরত। গাড়ির মুখোমুখি হতে ড্রাইভিং সিট হতে বের হয়ে আসলো আসিফ। আসিফকে দেখে আত্মা উড়াল দেওয়ার জোগাড় হলো মায়ের বুঝতে আর বাকি রইল না কে মায়াকে এমন টেনে ছিনতাইকারীর মতো টেনে নিয়ে যাচ্ছে। আসিফকে দেখে ভয়ে আতঙ্কে চিল্লাচিল্লি থেমে গেল। তবে হৃদের ভয়ে কেঁদে উঠল তখনই। হৃদ মায়াকে টেনে পাশের সিটে বসিয়ে সে ঘুরে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। আসিফকে রেখে হৃদ দক্ষ হাতে গাড়ি ঘোরালো বিপরীত রাস্তায়। মায়া হৃদের ভয়ে সিটিয়ে নিশ্চুপ কাঁদতে লাগলো। তারপর শব্দ করছে না বিন্দুমাত্র। আজ কপালে কি আছে কে জানে। এই লোক এমনই রাগান্বিত অবস্থায় মায়াকে কোথায় নিয়ে যাচ্ছে তাও বুঝতে পারছে না মায়া। হয়তো মায়াকে আজ মেরে ফেলবে। তারপর বস্তায় ভরে কোনো নদীতে ফেলে দেওয়ার জন্য মায়াকে এমন ছিনতাই করে তুলে নিয়ে এনেছে মাঝ রাস্তা থেকে হৃদ। নিজের মরার কথা চিন্তা করতেই মায়ের কান্নার বেগ আরও বাড়ে। আজ কলেজে আসার সময় জুইকে বকে এসেছিল মায়া। এই জন্য জুইয়ের জন্য মায়া লাগছে। মায়া যদিও জানতো আজ ওর শেষ দিন, তাহলে কখনোই জুইকে বকে আসতো না, বরং আদর করে শেষ বিদায় নিয়ে আসতো। তো বন্ধুরা, আজকের পর্বটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত, বিদায়।